আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো ফাইব্রয়েডস। ফাইব্রয়েডস একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তার সাথে খুবই কমন একটি গাইনোকোলজিক্যাল সমস্যা, যাকে মুখ্যত বলা যেতে পারে ইউটেরাইন মাসেলের মধ্যে কিছু টিউমার। এখন এটা হলে কী ধরনের সাইন সিমটমস হতে পারে, কিভাবে রোগী প্রেজেন্ট করবে, আমরা সেটা নিয়েই কথা বলবো। আমরা এই ছবিতে একটা ধারণা করতে পারি যে ইউটেরাইন মাসেলের মধ্যে এরকম টিউমারগুলো হয়েছে। তো এটা সংখ্যায় একটা হতে পারে, একাধিকও হতে পারে। এই ফাইব্রয়েড হলো মেয়েদের সবচেয়ে কমন টিউমার। তবে একটা ভালো খবর হলো এই টিউমারগুলো কিন্তু বিনাইন, অর্থাৎ এরা সাধারণভাবে ক্যান্সার তৈরি করে না। এবং 30% মহিলাদের, সারা পৃথিবীর 30% মহিলাদেরই কিন্তু এই ফাইব্রয়েড থাকে বা থাকতে পারে, এটা বলা যায়। এবং দেখা যাচ্ছে যদি 50 বছর বয়স পার হয়ে যায় 80% মেয়েদের এই ফাইব্রয়েডের টিউমার দেখা যায়। এবং সাধারণভাবে যদি একটা গ্রস হিসাব দেখা যায় তাহলে দেখা যাচ্ছে 35 থেকে 45 বছর বয়সী মহিলাদের মধ্যে এই ফাইব্রয়েড সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। তার মানে আমরা দেখলাম পৃথিবীর একটা কত সংখ্যক মহিলা এই ফাইব্রয়েডের সমস্যায় ভোগে, অর্থাৎ খুবই কমন একটি রোগ। তো কাদের মধ্যে এই রোগের সম্ভাবনা বেশি? বলছে 2.5 গুণ সম্ভাবনা বেড়ে যাচ্ছে ফাইব্রয়েড হওয়ার যদি তাদের রিলেটিভদের মধ্যে এই ফাইব্রয়েডের একটি হিস্ট্রি থাকে, অর্থাৎ তাদের রিলেটিভদের এই ফাইব্রয়েড হয়েছে বলে জানা যাচ্ছে। এছাড়া কিছু ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি থাকতে পারে, এই একটি পয়েন্ট। এবং নালিপেরাস, অর্থাৎ যেই সমস্ত মহিলারা গর্ভধারণ করেনি, কনসিভ করেনি, তাদের কিন্তু ফাইব্রয়েড হওয়ার চান্স অনেকটাই বেশি। বলা হয় ইউটেরাস সবসময় তার মধ্যে কিছু একটা জিনিস রাখতে চায়, হয় সেটা একটা বেবি বা সেটা একটা ফাইব্রয়েড। অর্থাৎ কারোর যদি বেবি ইউটেরাস গ্রহণ করতে না পারে সেক্ষেত্রে তার ফাইব্রয়েড হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক গুণ বেড়ে যায়। এর পরবর্তী যে ইম্পর্টেন্ট ফ্যাক্টর সেটা ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন। এই দুটি ফিমেল সেক্স হরমোন, এদের মধ্যে ইস্ট্রোজেন বেড়ে যাওয়ার জন্য কিন্তু ফাইব্রয়েড হতে পারে, এবং বর্তমানে বলছে প্রোজেস্টেরন বেড়ে যাওয়ার জন্য ফাইব্রয়েড কিন্তু হতে পারে। এর পরবর্তী আমাদের যে ফ্যাক্টর সেটা হলো ওবেসিটি। দেখা যাচ্ছে যে সমস্ত মহিলারা অত্যন্ত ওবেস বা যাদের শরীরে ফ্যাট বা চর্বির পরিমাণ অনেক বেশি, তাদের কিন্তু এই ফাইব্রয়েড হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এবং যারা রেড মিট খায়, অর্থাৎ মাটন, এই সমস্ত মাংস বেশি খায়, তাদের কিন্তু ফাইব্রয়েড হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আমরা প্রথম ছবিতে দেখেছিলাম ইউটেরাইন মাসেলের মধ্যে কী করে ফাইব্রয়েডগুলো তৈরি হয়েছে। এখন আমরা সেটা একটু ভালো করে বোঝার চেষ্টা করি। প্রথমত আমরা ইউটেরাসের কোথায় কি আছে এটা একটু বোঝার চেষ্টা করি। এই যে দুপাশে দেখা যাচ্ছে দুটো ওভারি, অর্থাৎ এখানে ডিম্বাণু বা ডিম তৈরি হচ্ছে, এবং তারপর এটা হলো ফ্যালোপিয়ান টিউব, অর্থাৎ এর মধ্যে দিয়ে এখানে এসে পৌঁছাচ্ছে ইউটেরাসের মধ্যে ডিমটা। এই অংশকে বলা যেতে পারে ইউটেরাসের বডি, এবং তারপরে এই অংশকে বলা যেতে পারে সার্ভিক্স, এবং এই নিচের অংশকে বলা যেতে পারে ভ্যাজাইনা। এই যে ইউটেরাস, এই ইউটেরাসের আবার 3টে লেয়ার রয়েছে। একদম ভিতরের অংশে রয়েছে এন্ডোমেট্রিয়াম, অর্থাৎ পিরিয়ডের সময় যেই লেয়ারটা খসে বাইরের দিকে বেরিয়ে আসে, এটাকে আমরা বলি এন্ডোমেট্রিয়াম। এর ভিতরে রয়েছে মাসেল লেয়ার, এই অংশটা হলো মাসেল লেয়ার, এই অংশটা মাসেল লেয়ার। এবং এরও একদম বাইরে রয়েছে সেরাস লেয়ার, অর্থাৎ এটা একটা প্রোটেক্টিভ লেয়ার। এই 3টে অংশ নিয়ে কিন্তু আমাদের পুরো ইউটেরাইন ক্যাভিটিটা তৈরি হয়েছে। এখন আমরা যে ফাইব্রয়েড দেখেছিলাম সেই ফাইব্রয়েড হলো এই স্মুথ মাসেল লেয়ারের মধ্যে তৈরি হওয়া টিউমার। তো আমরা এখানে বলছি ওয়ালস অফ স্মুথ মাসেল, অর্থাৎ এখানে দেখা যাচ্ছে এই যে টিউমার তৈরি হয়েছে এর মধ্যে একটি গোল প্যাঁচানো প্যাঁচানো একটি বিশেষ ধরনের প্যাটার্ন রয়েছে। এই প্যাটার্নটিই কিন্তু ফাইব্রয়েড তৈরি করছে। এই পুরো প্যাটার্নটি, এটি হলো কিন্তু স্মুথ মাসেল দিয়ে তৈরি। এই যে প্যাঁচানো প্যাঁচানো দেখা যাচ্ছে এগুলো হলো স্মুথ মাসেল দিয়ে, টিস্যু দিয়ে তৈরি। এবং এর বাইরে রয়েছে একটি সিউডো ক্যাপসুল। এই দুটি অংশ নিয়ে কিন্তু তৈরি হচ্ছে আমাদের ফাইব্রয়েড। এই ফাইব্রয়েড সাধারণভাবে সব সময় কিন্তু ইন্ট্রামিউরাল অর্থাৎ মাসেল লেয়ারের মধ্যেই প্রথমে তৈরি হয়, কিন্তু তারা পরে চাপ দিতে শুরু করে। তারা হয় ভেতরের দিকে চলে আসতে পারে, না হয় বাইরের দিকে বেরিয়ে যেতে পারে। যদি ভেতরের দিকে চলে আসে তাহলে আমরা তাকে বলবো যে সাব মিউকোজাল। এন্ডোমেট্রিয়ামের একদম ইনারমোস্ট অংশ, অর্থাৎ একদম ভিতরের অংশকে আমরা বলতে পারি মিউকাস। আমাদের শরীরের সমস্ত যে ভেতরের অংশগুলো রয়েছে, যে যারা আবরণী কলা দ্বারা আচ্ছাদিত, যেমন ওরাল ক্যাভিটি, তার যে ভেতরের লাইনিং সেটাকে আমরা বলি মিউকাস। আমাদের যে স্টমাক রয়েছে তার ভেতরের যে লাইনিং সেটাকে আমরা বলি মিউকাস। আমাদের যে স্মল ইন্টেস্টিন রয়েছে তার ভিতরের যে আবরণী তাকে বলি আমরা মিউকাস। এইভাবে সমস্ত অংশই, যে সমস্ত নালীগুলো রয়েছে, টিউবিং যে সমস্ত স্ট্রাকচারগুলো রয়েছে তার একদম ভিতরের যে আবরণী তাকে আমরা বলি মিউকাস।
সেই ফাইব্রয়েড এইভাবে ঠেলতে ঠেলতে যদি একদম ভিতরের দিকে চলে আসে, তখন আমরা তাকে বলবো সাব মিউকোজাল। এই যেটা দেখা যাচ্ছে, এটা যদি আমাদের মিউকোজাল লাইনিং হয় তাহলে একদম মিউকাসের কাছাকাছি চলে এসছে, এই জন্য আমরা এটাকে বলছি সাব মিউকোজাল। আবার এটা ঠেলতে ঠেলতে বাইরের দিকে এই দিকে বেরিয়ে চলে আসছে, এইটা আমরা দেখেছিলাম এই বাইরের দিকের লেয়ারটা হলো সেরোসাল লেয়ার, এই জন্য আমরা এটাকে বলছি সাব সেরোসাল। আবার ধরা যাক একদম মাঝখানেই রয়েছে, তাহলে আমরা সেটাকে মাসেল লেয়ারের মধ্যেই রয়েছে, সেই জন্য আমরা সেটাকে বলছি ইন্ট্রামিউরাল। এই ফাইব্রয়েডটা এইভাবে ঠেলতে ঠেলতে একদম বাইরের দিকে বের করে দিয়েছে, এটাকে আমরা বলছি ফান্ডাল সাবসেরোসাল। ফান্ডাস কেন? ফান্ডাস হলো ইউটেরাসের এই অংশটা, এই অংশটাকে আমরা বলতে পারি ইউটেরাসের ফান্ডাস। এই অংশটাই যেহেতু এর লোকেশন, তাই আমরা একে বলছি ফান্ডাল। এবার সাবসেরোসাল কেন? আমরা একটু আগেই দেখলাম এই বাইরের যে একদম ইউটেরাসের এই যে বাইরের লাইনিং, এটাকে আমরা বলেছিলাম সেরোসা, সুতরাং তার তলায় যেহেতু রয়েছে ওই জন্য আমরা এটাকে বলছি সাবসেরোসাল। আবার এই ফাইব্রয়েডটাকে আমরা বলছি পেডাঙ্কুলেটেড সাবমিউকোজাল। পেডাঙ্কুলেটেড কেন? কারণ একটা ছোট্ট বৃন্ত বা বোটার মতো এখানে ঝুলে আছে, আর কিন্তু এর সাথে কোনো সম্পর্ক নেই, অর্থাৎ ঠেলতে ঠেলতে একদম ভেতরের দিকে ঢুকে দিয়েছে, ঠিক মিউকাস লেয়ারের একদম। আমরা বলেছিলাম যে ভেতরের লেয়ারটা হলো মিউকাস লেয়ার, সেই মিউকাস লেয়ারের একদম তলায় রয়েছে, ওই জন্য এটা হলো পেডাঙ্কুলেটেড এবং সাবমিউকোজাল। তাহলে পেডাঙ্কুলেটেড সাবমিউকাসাল দেখলাম, আবার সাব সেরোসাল দেখলাম, এবং তার সাথে ইন্ট্রামিউরাল অর্থাৎ যেটা মাসেল লেয়ারের একদম ভিতরে, অর্থাৎ মাসেল লেয়ারের মধ্যেই, সেটা সেরোসা বা মিউকোসার দিকে যায়নি। এই ধরনের আমরা বিভিন্ন ধরনের ফাইব্রয়েড দেখলাম, এবং প্রথমে সব ফাইব্রয়েডই ইন্ট্রামিউরাল, মানে যেটা মাসেল লেয়ারের মধ্যে আছে সেই হিসাবেই তৈরি হয়, এবং এটার লোকেশন কোথায় তার উপর ডিপেন্ড করছে কতটা পেইন বা ব্লিডিং হবে ইত্যাদি, তার সাইন সিমটমসগুলো। লোকেশন ওয়াইজ ইউটেরাইন এই যে ফাইব্রয়েড, এর বিভিন্ন ধরনের টাইপ আমরা দেখলাম। এবার একটু যদি সিমটমস দেখি, সিমটমসের মধ্যে একটা উল্লেখযোগ্য সিমটম হলো পেইন। পেইন কেন হচ্ছে? এখন এই যে ইউটেরাইন মাসেলের মধ্যে যে ফাইব্রয়েডটা রয়েছে, এই ফাইব্রয়েডকে কিন্তু বডি একটা ফরেন বডি হিসেবে ট্রিট করছে, অর্থাৎ বডি চাইছে একে বার করে দিতে, এবং তার জন্য ইউটেরাস কিন্তু প্রচণ্ড কন্ট্রাক্ট করছে বের করে দিতে, কিন্তু পারছে না, কারণ এ তো মাসেল লেয়ারের মধ্যে আছে। সেখান থেকে কিন্তু পেশেন্ট পেইন কমপ্লেন করছে। আর এর সাথে রিলেশন রয়েছে কিডনির, সেখান থেকে একটা কম্প্রেশন এফেক্ট হতে পারে, অর্থাৎ একটা চাপ দিতে পারে। অর্থাৎ সহজ করে বলতে গেলে এই যে কিডনি থেকে ইউরিন তৈরি হয়ে নিচের দিকে নেমে আসে মূত্রথলির দিকে, এখানে একটা চাপ বা একটা অবস্ট্রাকশন দেখা যাবে, যার জন্য এই ইউরিনের চাপ কিন্তু বেড়ে যাবে, অর্থাৎ সেখান থেকে হাইড্রোনেফ্রোসিস, অর্থাৎ এর ওপর চাপ বেড়ে গিয়ে এটা বেশি ফুলে যাবে, এইরকম রোগ কিন্তু হতে পারে। এরপর যে কারণে পেইন হতে পারে সেটা হলো এই ফাইব্রয়েডটা অন্য কিছুতে চেঞ্জ হয়ে বা ডিজেনারেট করতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে, যার মধ্যে যেটা মোস্ট কমন হয় সেটা হলো একটা হায়ালিন ডিজেনারেশন বলে, যেখানে একটা স্বচ্ছ জেলির মতো অংশ তৈরি করে। এছাড়া রেড ডিজেনারেশন হতে পারে, যেখানে সেটা লাল হয়ে যায়। তো এটা প্রেগনেন্সির মধ্যে সেকেন্ড ট্রাইমেস্টারে মোস্ট কমনলি হয়। কিন্তু একটা জিনিস ভাবতে হবে, প্রেগনেন্সির মধ্যে আমাকে কিন্তু কনজারভেটিভ অর্থাৎ ওষুধ দিয়ে ট্রিটমেন্ট করতে হবে, সার্জারির কথা ভাবা যাবে না, কারণ সেখানে একটা ম্যাসিভ ব্লিডিং হওয়ার সম্ভাবনা থাকে। এছাড়া সেখানে কিছু ইনফেকশিয়াস ডিজেনারেশন হতে পারে, অর্থাৎ সেখানে নতুন করে ইনফেকশান হতে পারে। তাছাড়া লিপয়েড ডিজেনারেশন, মানে সেখানে ফ্যাট টিস্যু এসে সেই ফাইব্রয়েডটাকে ভর্তি করে দিল, এইরকম হতে পারে। সেখানে নেক্রোটিক হতে পারে, পচে যেতে পারে। তাছাড়া সেখানে সিস্টিক ডিজেনারেশন হতে পারে, অর্থাৎ তার মধ্যে ফ্লুইড কিছু তরল পদার্থ এসে জমা হলো। এই ধরনের বিভিন্ন ধরনের ডিজেনারেশন হতে পারে, যার জন্য কিন্তু পেশেন্ট পেইন কমপ্লেন করতে পারে। এর পরের আমাদের যে কমপ্লেন সেটা হলো ব্লিডিং। ব্লিডিং কেন হচ্ছে? ইউটেরাসের এটা যদি বডি, ফান্ডাস এটা বডি, এবং তারপর এটা সার্ভিক্স এবং এটা ভ্যাজাইনা হয়, তাহলে এর সারফেস এরিয়া আমরা বলছি বেড়ে যাচ্ছে। কেন সারফেস এরিয়া বাড়ছে? আগে এইটুকু ছিল সারফেস এরিয়া, অর্থাৎ এইটুকু অংশের যে এন্ডোমেট্রিয়াম সেটা সেট করতো পিরিয়ডের সময়, কিন্তু এখন এর এন্ডোমেট্রিয়াম অনেকটা বেড়ে গেছে, এতটা হলো এখন এর এন্ডোমেট্রিয়াম। এই ফাইব্রয়েডটাকে কভার করছে এই এন্ডোমেট্রিয়াম, সুতরাং সেটা যখন সেট করবে সেখানে কিন্তু তার ব্লিডিংয়ের অ্যামাউন্টও বেড়ে যাবে। আগেই বলেছিলাম যে বডি কিন্তু বা ইউটেরাস কিন্তু এই ফাইব্রয়েডকে একটা ফরেন বডি হিসেবে দেখছে, অর্থাৎ সে ভাবছে এটা একটা বাইরের জিনিস, সুতরাং সে কন্ট্রাক্ট করে করে একে বাইরে বের করে দিতে চাইছে। কিন্তু আমরা তো দেখলাম যে এটা একটা মাসেল লেয়ার, অর্থাৎ ইউটেরাসের মধ্যে যে মাসেল লেয়ার রয়েছে এর মধ্যে সেইখানে রয়েছে, সুতরাং সে তাকে বের করে দিতে পারছে না, এবং যার জন্য সে আরও বেশি কন্ট্রাকশান করছে, কিন্তু তার এই কন্ট্রাকশানটা কখনোই এফেক্টিভ হচ্ছে না। সে প্রচুর কন্ট্রাকশান করছে, কিন্তু তার এই কন্ট্রাকশানটা কিছুতেই এফেক্টিভ হচ্ছে না, যার ফলস্বরূপ ব্লিডিং অনেক বেড়ে যাচ্ছে, ব্লিডিং প্রচুর বেড়ে যাচ্ছে, কিন্তু এই কন্ট্রাকশানটা এফেক্টিভ হচ্ছে না, যেটাকে আমরা বলছি ইনএফেক্টিভ কন্ট্রাকশান। তাহলে দেখলাম সারফেস এরিয়া এবং বেড়ে যাওয়ার জন্য এবং ইনএফেক্টিভ কন্ট্রাকশানের জন্য ব্লিডিংয়ের পরিমাণ অনেক বেড়ে যাচ্ছে ফাইব্রয়েডে।
এই কন্ট্রাকশানের জন্য আরেকটা যেটা খুব বড় সমস্যা হচ্ছে সেটা হলো ইনফার্টিলিটি, অর্থাৎ বাচ্চা না আসার সম্ভাবনা। তো এটা কেন হচ্ছে? ধরা যাক এই যে ইউটেরাইন মাসেলের মধ্যে এখানে একটা ফাইব্রয়েড রয়েছে। এখন যদি ফাইব্রয়েড থাকে, মাসেল তো এই ইউটেরাসের যে মাসেল সে বারবার চাইছে কন্ট্রাক্ট করে করে, আমরা আগেই বলেছি, একে বাইরে বের করে দেওয়ার জন্য, কিন্তু সেটা পারবে না। তো তার জন্য কী হবে, এখানে যদি একটা জাইগোট তৈরি হয়, ধরা যাক এখানে একটা ডিম্বাণু শুক্রাণুর মিলনে একটা জাইগোট তৈরি হয়েছে, সেই জাইগোট এইখান দিয়ে এইখানে এসে এখানে ইমপ্ল্যান্ট হবে, অর্থাৎ ইউটেরাসের যে ভেতরের দেওয়াল আছে, বাচ্চার ঘরের ভেতরের যে দেওয়াল আছে, সেই দেওয়ালের মধ্যে সে বসবে এবং সেখান থেকে সে ভবিষ্যতে এই যে এটা যদি বেবি হয়, এই যে আম্বিলিকাল কর্ড, নাভিরজ্জু যেটাকে আমরা বলি, তার মাধ্যমে সে নিউট্রিশন পাবে, পুষ্টি পাবে, সে বড় হবে। কিন্তু এই ইউটেরাস দেখা গেলো সবসময় দারুণভাবে কন্ট্রাক্ট করে যাচ্ছে। এত যদি কন্ট্রাক্ট করে তাহলে তো এই যে এমব্রায়োটা এখানে এসে বসতেই পারবে না, তাহলে সে সেখান থেকে নিউট্রিশন পাবে না, তার পরবর্তী যে ধাপগুলো সেগুলো হবে না, সুতরাং সেই এমব্রায়োটা নষ্ট হয়ে যাবে বা সেই জাইগোটটা নষ্ট হয়ে যাবে, সে কখনো এগোতেই পারবে না। সুতরাং এই জন্য ইনফার্টিলিটি এখান থেকে আসতে পারে। এবং আর একটা যে গুরুত্বপূর্ণ কারণে ইনফার্টিলিটি হতে পারে সেটা হলো কম্প্রেশন অফ দ্য টিউব, অর্থাৎ এই যে ইউটেরাইন টিউব বা ফ্যালোপিয়ান টিউব রয়েছে এর কম্প্রেশন। ধরা যাক এই যে ফাইব্রয়েডটা রয়েছে সে বড় হতে 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 এত বড় হয়ে গেছে, এই যে ইউটেরাইন টিউবটা রয়েছে এর মুখটাকে অবধি সে আটকে দিয়েছে, এর মুখটাকে অবধি সে এইভাবে আটকে দিল। তো আটকে দেওয়ার জন্য যেটা হবে সেটা হলো এই যে এমব্রায়োটা এখানে তৈরি হয়েছিল বা এই যে জাইগোটটা এখানে তৈরি হয়েছিল, সেই জাইগোটটা নিচে আসতে পারবে না, নিচে আসতেই পারবে না। যদি আসে তারপর তো ইমপ্ল্যান্ট হবে, তারপর সে জাইগোট থেকে এমব্রায়ো হবে, এমব্রায়ো থেকে ফিটাস হবে, মানে বেবি আস্তে আস্তে বড় হয়ে পূর্ণাঙ্গ বেবি তৈরি হবে। তো এই ব্যাপারগুলো হতে পারছে না, তার জন্য এই ইনফার্টিলিটি বা বাচ্চা না হওয়ার সম্ভাবনা কিন্তু ফাইব্রয়েডের ক্ষেত্রে দেখা যেতে পারে। এখন আমরা শেষ যে সাইন সিমটমসগুলো নিয়ে কথা বলবো, এগুলোকে আমরা কম্প্রেশন এফেক্ট বা সহজ বাংলায় চাপ দেওয়ার জন্য, অন্য বিভিন্ন অঙ্গে চাপ দেওয়ার জন্য কি সমস্যা হতে পারে সেটা দেখি। তো এইটা হলো আমাদের সামনের দিক এবং এটা হলো আমাদের পিছনের দিক, ঠিক আছে? তো এইটা যদি আমাদের এই যে পিঙ্ক রঙের দেখা যাচ্ছে, এটা যদি আমাদের ইউটেরাস হয়, এই ইউটেরাস এবং তার এখানে রয়েছে সার্ভিক্স এবং নিচের অংশ ভ্যাজাইনা, এর ঠিক পিছনে সবুজ রঙের অংশ এটা হলো আমাদের মলাশয়, যাকে রেকটাম এবং অ্যানাল ক্যানাল আমরা বলতে পারি। এবং সামনে এই নীল অংশ এটা রয়েছে আমাদের ইউরিনারি ব্লাডার বা মূত্রাশয় বা মূত্রথলি। এবং ওপরে আমরা দেখতে পাচ্ছি কিডনি থেকে ইউরিন এসে নিচে জমা হচ্ছে। তো কী কী সমস্যা আসতে পারে? যদি সামনের দিকের কথা বলি তাহলে এই সামনের দিকে এই যে ব্রাউন রঙে আমরা ফাইব্রয়েড দেখিয়েছি, তো ফাইব্রয়েড যদি ইউরিনারি ব্লাডারকে চাপ দেয় তখন কি হবে, আর্জেন্সি এবং ফ্রিকোয়েন্সি, অর্থাৎ বারবার এবং হেজিটেন্সি বলা যায়, মানে তার ইউরিনেশন কমপ্লিট হবে না, তার কখনোই মনে হবে না সম্পূর্ণ টয়লেট হয়েছে বা বারবার তার টয়লেট পাবে, একে আমরা বলতে পারি ফ্রিকোয়েন্সি, অর্থাৎ তার ফ্রিকোয়েন্ট ইউরিন পাচ্ছে এরকম তার মনে হবে। এটা কেন মনে হচ্ছে না, এই ইউটেরাইন ফাইব্রয়েডটা এই ইউরিনারি ব্লাডারের ওপর চাপ দিচ্ছে বা তাকে ইরিটেট করছে এই জন্য। আর পিছনের দিকে আমরা দেখলাম রেকটাম রয়েছে, অর্থাৎ আমাদের মল বেরোনোর রাস্তা। তো এর ওপর যদি চাপ দেয় এখানে এই দিকে চাপ দিচ্ছে, সুতরাং মল এইখান দিয়ে নিচের দিকে নামতে পারবে না, তার জন্য কনস্টিপেশন কিন্তু এই পেশেন্টদের একটা উল্লেখযোগ্য সিমটমস হতে পারে। তাহলে আমরা এই ইউটেরাইন যে ফাইব্রয়েড রয়েছে তার বিভিন্ন সাইন সিমটমস ইত্যাদি কী কী ধরনের কমপ্লেন নিয়ে পেশেন্ট আসতে পারে সেটা আমরা দেখলাম। এখন আমরা আরেকবার একটু দেখে নিই। তাহলে ফাইব্রয়েড বলতে আমরা একটা ইউটেরাইন মাসেলের মধ্যে কিছু টিউমার এগুলোর কথা জানলাম। তো এটা সিঙ্গেল হতে পারে, একটা হতে পারে, মাল্টিপলও হতে পারে। এবং এটা কতটা কমন, মানে 30% মহিলাদের মধ্যে প্রায় ফাইব্রয়েড দেখা যায় এবং 50 বছর পেরিয়ে গেলে 80% মহিলাদের, মাত্র 20% মহিলা বাদ দিলে প্রায় প্রত্যেকেরই এই ফাইব্রয়েড থাকতে পারে এবং 35 থেকে 45 বছরে এটা মুখ্যত দেখা যায়। এরপর আমরা যেটা দেখলাম কোন কোন ক্ষেত্রে এই মহিলাদের ফাইব্রয়েড হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়, যদি রিলেটিভদের মধ্যে এই রোগের কথা জানা যায় তাহলে তার বেড়ে যেতে পারে এরকম বলা যায়। কারণ যদি কোনো ক্রোমোজোমাল গণ্ডগোল থাকে সেখান থেকে হতে পারে। যেই সমস্ত মহিলাদের বাচ্চা নেয়নি বা যাদের বাচ্চা হয়নি তাদের ক্ষেত্রে এই ঘটনা ঘটতে পারে। এছাড়া যাদের রক্তে ইস্ট্রোজেনের পরিমাণ বেশি তাদেরও কিন্তু এই সমস্যা হতে পারে। এছাড়া যারা রেড মিট বেশি পরিমাণে খায়, যারা অনেক ওবিজ, তাদের ক্ষেত্রে কিন্তু এই রোগ বেশি হতে পারে। এরপর আমরা দেখেছিলাম স্মুথ মাসেল
এটাকে আমরা বলেছিলাম ওয়ার্লডস অফ স্মুথ মাসেল, মানে কিছু প্যাঁচানো প্যাঁচানো প্যাটার্ন, এবং তার বাইরে আমরা বলেছিলাম ক্যাপসুল, এখানে রয়েছিল আমাদের ক্যাপসুল। এই নিয়ে তৈরি হয়েছিল আমাদের ফাইব্রয়েডটা, এবং তা বিভিন্ন পজিশন আমরা দেখেছিলাম যে মিউকাস লেয়ারের তলায় থাকতে পারে, এই যে সাব মিউকোজাল দেখেছিলাম, সাব সেরোসা অর্থাৎ একদম বাইরের দিকের লেয়ারটাকে আমরা বলেছিলাম সেরোসা লেয়ার, তার তলায় সাব সেরোসাল, আবার ইন্ট্রামিউরাল আমরা বলেছিলাম প্রথমে সব ইন্ট্রামিউরাল মানে মাসেল লেয়ারের মধ্যে প্রথমে তৈরি হয়, তো সেই হিসাবে ইন্ট্রামিউরাল, এরকম আমরা বিভিন্ন ধরনের পয়েন্ট দেখেছিলাম। এরপর আমরা আজকে যেটা দেখলাম সেটা হলো সিমটমস, কী কী সিমটমস নিয়ে আসতে পারে, তার মধ্যে পেইন দেখলাম, কন্ট্রাকশানের জন্য পেইন, এবং তার সাথে বিভিন্ন ধরনের ডিজেনারেশন, সেটা হতে পারে হায়ালিন ডিজেনারেশন, রেড ডিজেনারেশন, ফ্যাটের ডিজেনারেশন হতে পারে, এই ধরনের বিভিন্ন, বা কখনো ইনফেকশন হয়ে যেতে পারে, এইগুলো আমরা দেখেছিলাম। এগুলো নিয়ে কিন্তু পেশেন্ট আসতে পারে। এরপর ব্লিডিং, অর্থাৎ তার ব্লিডিং পিরিয়ডের সময় বেড়ে যাচ্ছে, অনেক বেশি ব্লিডিং হচ্ছে, বা অন্য অন্য সময় ব্লিডিং হচ্ছে, এরকম কিন্তু কিছু দেখা যেতে পারে। তো এর জন্য আমরা যে কারণগুলো বলেছিলাম, একটা বলেছিলাম সারফেস এরিয়া বেড়ে যাচ্ছে, অর্থাৎ এন্ডোমেট্রিয়ামের যে লেয়ারটা সেটার পরিমাণ কিন্তু বেড়ে যাচ্ছে, এবং ইনএফেক্টিভ কন্ট্রাকশান, অর্থাৎ তার যে কন্ট্রাকশান হচ্ছে সেটা যথাযথ নয়। এই কন্ট্রাকশানের জন্যই আমরা বললাম ইনফার্টিলিটি হতে পারে, বা টিউব যদি কোথাও ব্লক হয়ে যায় সেখান থেকে কিন্তু এই ইনফার্টিলিটি বা বাচ্চা না হওয়ার সম্ভাবনা একটা তৈরি হতে পারে। এবং বিভিন্ন ধরনের যে কম্প্রেশন এফেক্টগুলো, চাপ দেওয়ার জন্য কনস্টিপেশন অর্থাৎ পায়খানা না হওয়া, বা টয়লেটের ক্ষেত্রেও বিভিন্ন ধরনের সমস্যা, পেচ্ছাপের ক্ষেত্রে, এটা কিন্তু আমরা দেখলাম। ধন্যবাদ।